নমস্কার, আমি অনুভব। তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড। আমরা আবার হাজির হয়ে গেছি নতুন একটা গল্পর সঙ্গে নিয়ে। আজ তোমাদের জন্য থাকছে তোমাদের সবার অতি প্রিয় একেনবাবু সিরিজের কাহিনী, শ্রী সুজন দাশগুপ্তর কলমে সৌন্দর্যবোধ। আজকের গল্পটা আমরা নিয়েছি দ্য ক্যাফে টেবিল থেকে প্রকাশিত লেখকের একেনবাবু সমগ্র খণ্ড 6 এই বইটা থেকে। বইটা সংগ্রহ করবার লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে, চেক আউট করতে ভুলো না কিন্তু। গল্প শুরু করবার আগে জানিয়ে রাখি, যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো বা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ করে দাও। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা অল করতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, আমরা কিন্তু এখন আছি স্পটিফাইতেও। স্পটিফাইতে নিয়মিত তোমরা গল্প শুনতে পারবে এখন থেকে। আমাদের স্পটিফাই চ্যানেলের লিঙ্ক দেওয়া রইল কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে, সেখানে আমাদের ফলো করে দিও। আর একটা 5 স্টার রেটিং দিতে ভুলো না যদি আমাদের উপস্থাপনা ভালো লেগে থাকে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের উপস্থাপনা, শ্রী সুজন দাশগুপ্তর কলমে একেনবাবু সিরিজের কাহিনী সৌন্দর্যবোধ। গত বছর জানুয়ারিতে দেশ থেকে ফিরে সপ্তাহ 5 মুক্ত জীবন কাটিয়েছিলাম। তারপরই করোনার ত্রাসে সব কিছু লণ্ডভণ্ড। স্বাস্থ্যবিধি মেনে একে অন্যের ছোঁয়া বাঁচিয়ে নিজেকে রক্ষা করাই তখন প্রধান লক্ষ্য। আমাদের পাশের বিল্ডিংয়ে 2জন বৃদ্ধ তো মারাই গেলেন। আমাদের বিল্ডিংয়ে সবাই বেঁচে পড়তে আছি ঠিকই, কিন্তু যেভাবে বন্দি জীবন কাটালাম তা মোটেই প্রীতিপ্রদ নয়। এবছর অগস্ট মাস থেকে পুনরায় জীবন মোটামুটি স্বাভাবিক হচ্ছে। তার প্রধান কারণ একাধিক করোনা টিকা আবিষ্কার। কিছু বাধা নিষেধ থাকলেও ক্লাসরুমে পড়ানো আবার শুরু হয়েছে। সেই পুরনো জীবনটা একটু একটু করে যেন ফিরে আসছে। পুরনো জীবন বলতে গিয়ে খেয়াল পড়ছে একটা দারুণ খবর তো দিইনি। 1 অগস্ট সকালবেলা প্রমথ সবে কফি বানিয়েছে, হঠাৎ ডোরবেলের আওয়াজ। সুটকেস হাতে দাঁড়িয়ে স্বয়ং একেনবাবু। আমি তো একেবারে এ কি আপনি? চলে এলাম স্যার। তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু গত সপ্তাহে যখন কথা হলো তখন তো কিছু বললেন না। তাহলে আর সারপ্রাইজটা কি করে হতো স্যার? খুব ভালো সারপ্রাইজ। তা কদিন থাকছেন এই যাত্রায়? ডিসেম্বর পর্যন্ত, যদি তাড়িয়ে না দেন। একেনবাবুর গলা শুনে প্রমথ রান্নাঘর থেকে বেরিয়ে এসেছে, হাতে গরম কফির কাপ। না না, তাড়াবো কেন? তবে বাড়ি ভাড়া বেড়েছে, আগে থেকেই জানিয়ে দিচ্ছি, পরে আবার ঘ্যান ঘ্যান করবেন না। আপনি না স্যার, সত্যি। প্রমথটা পারেও। একেনবাবু যত না কৃপণ তার 10 গুণ বাড়িয়ে বলে। ওর কথা বাদ দিন তো, চিরকালের রাস্কেল। বাড়ি ভাড়া 1 ফোঁটাও বাড়েনি। আর শুনুন, আপনি না থাকায় না বাড়িটা একেবারে ঝিম মেরে গেছিল। ব্যাকগ্রাউন্ডে আপনার বকবকানি না থাকলে বাড়িটা বড্ড নিষ্প্রাণ হয়ে যায়। কেন স্যার, আমি কি বেশি বকবক করি? বালাই ষাট, মৌনি বাবাও আপনাকে দেখে লজ্জা পাবে। কফির কাপ একেনবাবুকে এগিয়ে দিল প্রমথ। ও যে আসলে ভীষণ খুশি তা ওর চোখ মুখ দেখেই বুঝতে পারলাম। একটা গুড নিউজ আছে স্যার। এবার আমি কিন্তু নিউ ইয়র্ক পুলিশের কনসালটেন্ট হিসেবে আসিনি, বরং ক্রিমিনোলজি ডিপার্টমেন্ট থেকে একটা গেস্ট লেকচারারশিপের জন্য এলাম। বাহ, দুদিক থেকেই টাকা পিটবেন, হ্যাঁ? এ তো ডবল ডিপিং। কি যে বলেন স্যার, দুটোই তো পার্ট টাইম কাজ। উনি আশায় আমরাও ব্যাক টু আর ওল্ড রুটিন। সকালবেলার আড্ডা আবার জমে উঠেছে। কফি নিয়ে বসে নিউ ইয়র্ক টাইমস পড়ার ফাঁকে ফাঁকে শুরু হয়েছে তুমুল আলোচনা আর তর্কাতর্কি। আজ আলোচনা হচ্ছিল রবীন্দ্রসঙ্গীত নিয়ে। এখন ভাবি, রবীন্দ্রনাথ অত লিখতেন কি করে? কম্পিউটার ছিল না, MS অফিস ছিল না, এডিটিং করার কোনো টুল ছিল না। তার কারণ ওর প্রতিভা ছিল। তুই তো ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইল সব কিছু ব্যবহার করেও দিনে 6 লাইনও লিখতে পারিস না। প্রমথও কিন্তু লিখতে পারে না, কিন্তু আমাকে থাবা মেরেই ওর যত আনন্দ। আসলে স্যার, সে যুগে কলম চালিয়ে সবাই অভ্যস্ত ছিলেন, ঝড়ের বেগে লিখতে পারতেন। এই যুগে তো সে অভ্যেসই চলে গেছে। আপনি নিজের কথা বলুন মশাই, সবার নয়। হ্যাঁ, আমেরিকাতেই এমন লোক পাবেন যারা কলম ত্যাগ করেননি।
বলেন কি স্যার, এমন কেউ এদেশে আছেন নাকি? নিশ্চয়ই, আমাদের ইউনিভার্সিটিতেই আছে, মিথিলেশ সাহানি। কোন মিথিলেশ? বায়োলজি ডিপার্টমেন্টের? হ্যাঁ, পিএইচডি থিসিস হাতে লিখে অ্যাডভাইজারকে গছাবার চেষ্টা করেছিল। ইউনিভার্সিটি হাতে লেখা থিসিস নেয় না বলে অ্যাডভাইজারের রিসার্চের টাকায় ওটাকে টাইপ করানোর বন্দোবস্ত করেছিলেন। ইউনিভার্সিটির ক্যাফেটেরিয়াতে মিথিলেশের সঙ্গে আলাপ হয়েছিল বছর 2 আগে। ওর সম্বন্ধে এক আধটা গল্প শুনেছি বটে, তবে এইটা নতুন। বাজে বকিস না তো, তুই জানলি কোত্থেকে? থেকে আবার? ঘোড়ার মুখ থেকে। মানে? আরে মানে হলো, বায়োলজি ডিপার্টমেন্টের একজনের কাছে ওর কথা শুনে অফিসে হানা দিয়েছিলাম। টেবিলে ল্যাপটপ ডেস্কটপ কিচ্ছু নেই, শুধু তারা তারা হাতে লেখা কাগজ। এরও খ্যাপা, কিন্তু হিউমার আছে লোকটার। হাতে লেখা পিএইচডি থিসিসের কথা জিজ্ঞেস করেছিলাম, খবরটা 100% সত্যি। আমাকে বেশ বুঝিয়েও দিল, মাথায় যা আসছে সঙ্গে সঙ্গে হাতে লিখে ফেললে কিছুই হারায় না, কিন্তু টাইপিংয়ে যা টাইম লাগে, চিন্তার কয়েকটা টুকরো তাতে নাকি হারিয়ে যায়। একটা টেকনিক্যাল টার্মও ব্যবহার করলো, লসি ডেটা কনভার্সন বা ওরকম কিছু একটা। ও ননসেন্স, নির্ঘাত মাথায় ছিট আছে। হ্যাঁ, থাকতে পারে ছিট, কিন্তু ডেফিনেটলি জিনিয়াস। অন্তত একজন কলিগের মতো তো নোবেল প্রাইজ ম্যাটেরিয়াল। বলেন কি স্যার? সে জিনিয়াস হতে পারে, কিন্তু মিথিলেশ সম্পর্কে বাজে রিপোর্টই আমি পেয়েছি। শুনেছি প্রচুর পণ নিয়ে এক বড় লোকের মেয়েকে বিয়ে করেছিল। পণ নেওয়া যে বেআইনি ভালো করেই জানতো সে। মাস 6 মধ্যে বিয়ে ভেঙে গেলেও পণের একটা পয়সাও ফেরত দেয়নি। উল্টে ডিভোর্সের কদিন পরই আবার একটা বড় লোকের মেয়েকে বিয়ে করেছিল, সেবারও প্রচুর পণ নিয়ে। যত সব গুজব। আসলে স্যার, কেউ খ্যাতি পেলেই তাকে নিয়ে কিন্তু নিন্দা শুরু হয়। তর্কাতর্কিতে গেলাম না। আমার পাওয়ার রিপোর্ট কতটা সত্যি সেটা আমি নিজেই জানি না। তার উপর সকালে ক্লাসে যেতে দেরি হয়ে যাচ্ছিল। রেডি হয়ে কলেজে ছুটলাম। ইউনিভার্সিটিতে আমার অফিস দোতলায়। লিফট দিয়ে দোতলায় পৌঁছলে সামনে একটা ছোট লবি, তার ডান দিকে 2টো সিঁড়ি, একটা 1 তলায় নামার, অন্যটা 3 তলায় ওঠার। লবি পেরিয়ে সামনের বড় দরজাটা খুললে একটা হলওয়ে, যার দুপাশে ফ্যাকাল্টি অফিসের সারি, মানে অধ্যাপকদের বসার ঘর। লকডাউনে বিশেষ প্রয়োজনে যখন অফিস যেতাম, মাঝে মাঝে গিটারের টুংটাং আর গুনগুন শুনতাম। চোখে পড়তো 3 তলা যাওয়ার সিঁড়ির মুখে জিন্স আর টপ পরা এক মেয়ে দেয়ালে হেলান দিয়ে গান গাইছে। দেখে মনে হতো সে লাতিনা। নিতান্ত প্রয়োজন না হলে ছাত্রছাত্রীদের তখন বিল্ডিংয়ে ঢুকতে দেওয়া হতো না। আর ও শুধু ঢোকেইনি, ভেতরে এসে গান বাজনাও করছে। অবাকই লাগতো। আজ সকালে ক্লাস ছিল 3 তলায়। সিঁড়ি দিয়ে নামছি, দেখি সেই মেয়েটা গাইছে। আজ পরনে ভারতীয় পোশাক, সালোয়ার কামিজ। সুরটা চেনা চেনা লাগলো। আরে, এ তো রবীন্দ্রসঙ্গীত। চোখ বুজে গিটারে আরপেজিও কর্ড দিতে দিতে গাইছে। মাঝে মাঝে তবু দেখা পাই। পাশ কাটিয়ে নেমে দাঁড়ালাম। গান শেষ হলে আমাকে দেখে হাসল সে। বাঙালি? হ্যাঁ, আপনি তো এখানে পড়ান, তাই না? হাউ ডু ইউ নো? আপনাদের সেক্রেটারি বেভ বলেছে। আমি এখানে পিএইচডি করছি। বেভ মানে বেভারলিকে নিশ্চয়ই আপনাদের সবার মনে আছে। তার অপরিসীম ক্ষমতা বিশ্বের সবার সঙ্গে বন্ধুত্ব করবার। ফিজিক্সে? না, বায়োলজি। ও, মিথিলেশকে চেনো তো তাহলে? আমার অ্যাডভাইজার। ও আচ্ছা, নাইস। তোমার নাম? সরি, তুমি বলছি বলে রাগ করলে না তো? মোটেও না, আমার নাম অমৃতা। নাইস টু মিট ইউ। আমি বাপ্পাদিত্য দিয়ে। একদিন আমার অফিসে এসো না, ভালো করে আলাপ করা যাবে। এখন একটা জরুরি মিটিং অ্যাটেন্ড করতে হবে। আসলে আমার অফিস হচ্ছে... জানি তো, ওই হলওয়েতে ঢুকে কয়েকটা রুম পেরিয়ে বাঁ দিকে। এক ঘন্টার মিটিং শেষ হওয়ার পর অফিসে আসতেই বেভ কয়েকটা চিঠিপত্র দিতে এলো। তোমার সঙ্গে অমৃতার পরিচয় হয়েছে শুনলাম। বাবা, আজকেই হলো আর এর মধ্যে জেনে গেছো? কেন জানবো না? ও তো তোমার দেশের, তাই না? হ্যাঁ। ও কিন্তু তোমার মতো নয়। তা তো বটেই, ও মেয়ে আর আমি ছেলে। তাই নাকি? আমি বলতে চাইছিলাম শি ইজ ভেরি ফ্রেন্ডলি। তার মানেটা কি? আমি ফ্রেন্ডলি নই? উইশ ইউ কুড বি মোর। ঠিক আছে, আর একটু ফ্রেন্ডলি হতে চেষ্টা করব।
কিন্তু ব্যাপারটা কি বলো তো, অমৃতা কি কিছু বলতে এসেছিল? তুমি নাকি ওকে দেখা করতে বলেছ? কখন তোমার ক্লাস নেই খোঁজ করছিল। তুমি তো জানো আমার শিডিউল। তা জানি, কিন্তু তুমি ওর সঙ্গে দেখা করতে চাও কি না সেটা তো জানি না। রহস্যময় হাসি হেসে ঘর থেকে বেরিয়ে যাবার আগে বেভ মুখটা ঘুরিয়ে বলল, বাই দ্য ওয়ে, শি ইজ ভেরি বিউটিফুল। একদিন অমৃতা এলো। কলকাতারই মেয়ে, কথা বলতে খুব ভালোবাসে, নিজের কথাই বলল বেশি। সল্টলেকে বড় হয়েছে গান আর ছবির জগতে। বাবার নাম এমনভাবে বলল যে ধরেই নিল আমি তাকে চিনি। নিশ্চয়ই বড় কোনো আর্টিস্ট হবেন, কিন্তু আর্টের ব্যাপারে আমার জ্ঞান একেবারেই শূন্য। মার নামটা বরং চেনা চেনা লাগলো, রেডিও বা টিভিতে মনে হয় গাইতে শুনেছি। তা কেমন লাগছে এখানে? খুব ভালো। এখানে এসে যে মেসেঞ্জার আরএনএ নিয়ে কাজ করতে পারবো কোনোদিন ভাবিইনি। এই শব্দটার সঙ্গে আমি পরিচিত, কারণ কোভিড-19-এর কয়েকটা ভ্যাকসিনে mRNA ব্যবহার করা হয়েছে। এবার বুঝলাম লকডাউনেও কেন ওকে দেখতে পেতাম। অন্য ডিপার্টমেন্টের কাজ খুঁড়িয়ে খুঁড়িয়ে চললেও ওদের ল্যাবে কাজ চলছিল পুরো দমে। ভাবলাম এই সুযোগে একটু জ্ঞানটা বাড়িয়ে নিই। আচ্ছা, এই mRNA ব্যাপারটা কি বলো তো? এমআরএনএ একটা জেনেটিক বস্তু যার মধ্যে প্রোটিন তৈরি করার নির্দেশ থাকে। কোভিড ভ্যাকসিনে থাকে সিনথেটিক এমআরএনএ, যেটা দেহকোষের মধ্যে ঢুকে করোনা ভাইরাসের যেরকম স্পাইক প্রোটিন থাকে সেরকম প্রোটিন তৈরি করতে বলে। সেটা তৈরি শুরু হলেই শত্রু আসছে মনে করে দেহ তার বিরুদ্ধে ইমিউনিটি গড়ে তোলে। পরে যদি সত্যিকারের কোভিড ভাইরাস শরীরে ঢোকে তখন দ্রুত লড়াই করে তাদের কাবু করে দেয়। তবে এই টেকনোলজি কাজে লাগানোর মূল সমস্যা হলো এমআরএনএ খুব ঠান্ডা অবস্থায় স্থিতিশীল থাকে, রুম টেম্পারেচারে নয়। আরও অনেক কিছু বলেছিল অমৃতা, তবে সবটা মাথায় ঢোকেনি। মাথায় ঢুকলো শুধু এটাই, অমৃতা খুব দরকারি একটা কাজের সঙ্গে যুক্ত, আর ওর অ্যাডভাইজারের ওর ওপর অগাধ আস্থা। এই কঠিন সমস্যাও যে ওর অ্যাডভাইজার সমাধান করতে পারবে তাও জানে। পাছে আমার কোনো সন্দেহ হয়, সেই জন্য আমরা করব জয় নিশ্চয় গানটাও খালি গলায় শুনিয়ে দিল। খ্যাপা আছে মেয়েটা। ওই দিনের পর আমার সঙ্গে অমৃতার আর কথা হয়নি, যদিও আরও বার দুয়েক সিঁড়িতে বসে ওকে গান গাইতে দেখেছি। একদিন যখন দেখা করতে এসেছিল তখন অফিসে ছিলাম না। তবে এর মধ্যে বেভের সঙ্গে অমৃতার ভালো রকম দোস্তি হয়েছে। ওর খবর বেভের কাছ থেকেই পাই। বেভ ধরেই নিয়েছে অমৃতার সম্পর্কে আমার একটা আগ্রহ আছে, তাই নিজে থেকেই রিপোর্ট করে। একদিন অফিসে ঢুকছি, পেছন থেকে বেভ পরিষ্কার বাংলায় আমাকে অভ্যর্থনা জানালো। বাহ, চমৎকার, বেশ তো বাংলা বললে। তুমি তো আর আমায় শেখালে না, অমৃতা শেখাচ্ছে। এটা ঠিক, বেভ বহুবার আমার কাছে বাংলা শিখতে চেয়েছে, আমি হেসে উড়িয়ে দিয়েছি। প্রমথর মতে এগুলো নাকি ছোট ছোট লাভ সিগন্যাল, আর আমি নাকি একটা ইডিয়েট আর ভীতু। এইসব নিয়ে একাধিক জায়গায় আগে লিখেছি। বেভের ডাকে যে আমি সাড়া দিই না সেটা আমি ইডিয়েট বলে নয়, সমস্যা আমার মাকে নিয়ে। যাক সে কথা, যেটা বলতে ভুলে গেছি, বেভ এখন পার্ট টাইম সেক্রেটারি, পার্ট টাইম স্টুডেন্ট। পরের বছর থেকে হয়তো চাকরি ছেড়ে ফুল টাইম স্টুডেন্ট হয়ে যাবে। সেটা ভাবতে ভালো লাগে না। একদিন কলেজে এসে অফিসে ঢুকতে যাচ্ছি, দেখি সবুজ শাড়ি আর লাল ব্লাউজ পরে বেভ হলওয়ে দিয়ে হেঁটে আসছে। কাছে এসে একগাল হেসে জিজ্ঞেস করলো, কেমন লাগছে? শাড়িতে এদেশিদের একটু কাটকাট লাগে এমনিতে, কিন্তু ও একেবারেই স্বচ্ছন্দ শাড়িতে মানিয়েছে। ও চমৎকার, দারুণ। কে দিল তোমাকে শাড়ি আর ব্লাউজ? অমৃতা। ওই পরেই দিল? না, নিজে নিজে পড়েছি ইউটিউব দেখে। অমৃতা দেখে বলেছে পারফেক্ট। আমার কপালে এই লাল টিপও লাগিয়ে দিয়েছে। বাহ, খুব মানিয়েছে তোমায়, খুব সুন্দর লাগছে। এগুলোকে বোধহয় বিন্দি বলে, তাই না? বাংলায় তো আমরা টিপ বলি, তবে ভারতে বিন্দি কথাটাই বোধহয় বেশি চলে। ইট ইজ সো বিউটিফুল। আমি ড্রেসের সঙ্গে এখন থেকে ম্যাচ করে বিন্দি পরবো, ভালো হবে না? বেভের ফ্যাশন সেন্স খুবই ভালো, ওর পোশাক পরিচ্ছদই তার সাক্ষী। মাঝে মাঝেই আমি ওর ধমক খাই, আমার শার্ট আর টাই নাকি কখনোই ম্যাচ করে না। কমপ্লিমেন্টারি কালার, মনোক্রম স্কিম, অ্যাডজাসেন্ট কালার, ট্রায়াডিক কালার, কালার ব্লকিং আর ম্যাচিং নিয়ে হাজার রকম বক্তব্য রাখে। মাথা মুন্ডু কিচ্ছু বুঝি না। কলেজের ভেতর ওই এক প্রকার গার্ডিয়ান হয়ে উঠেছে আমার যেন।
কই আমার প্রশ্নের উত্তর দিলেন না যে? হ্যাঁ নিশ্চয়ই, খুব ভালো হবে। আমি তোমাকে এক সেট টিপ এনে দেবো কাল। কিন্তু আজ হঠাৎ শাড়ি পরলে যে? 6টার সময় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের একটা পার্টি হচ্ছে। একটা ইমেল নোটিশ এসেছিল বটে, কিন্তু খেয়াল ছিল না। গত বছর পুরো ক্যাম্পাস ঝিম মেরেছিল বলে এই একাডেমিক ইয়ারে প্রায় প্রত্যেক মাসেই একটা না একটা পার্টি হচ্ছে। নাইস, এনজয় করো। তুমি আসবে? না, আমি তো স্টুডেন্ট নই। আমার ডেট হয়ে আসবে। আমাকে চাকরি থেকে বরখাস্ত করাতে চাও? তুমি তো আমাদের সেক্রেটারি, খাতায় কলমে আমি তোমার সুপারভাইজার। সেদিন আমাদের কোড অফ কন্ডাক্টের নোটিশ দেখোনি? গত কয়েকদিন ধরে ইউনিভার্সিটির সব কর্মীদের কাছেই কোড অফ কন্ডাক্ট নিয়ে নানান নোটিশ আসছে। মাঝে মাঝেই এগুলো আসে ছাত্রছাত্রী ও সহকর্মীদের সঙ্গে আমাদের সঠিক আচরণবিধি স্মরণ করিয়ে দেবার জন্য। দেবও নিশ্চয়ই দেখেছে। বাড়িতে এসে দেখি একেনবাবু নেই। প্রমথ ল্যাপটপ খুলে কিছু একটা করছে। কিরে, বেভের সঙ্গে তোর কিছু এগোলো নাকি? চমকে উঠলাম, কারণ বেভের কথাই তো ভাবছিলাম। তবে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। হ্যাঁ, মানে হঠাৎ এই প্রশ্ন? আজও শাড়ি পরেছে দেখলাম, তাই জিজ্ঞেস করছি। সো স্টুপিডামো করিস না, আমাদের অফিসে কাজ করে ও। তোর দ্বারা কিচ্ছু হবে না। এদিকে মিথিলেশ তো তার ছাত্রীর প্রেমে একবারে হাবুডুবু খাচ্ছে। হ্যাঁ, কি বলছিস যাতা? ঠিকই বলছি। অমৃতার সঙ্গে প্রচণ্ড মাখামাখি। লকডাউনের সময় থেকেই তো প্রেম শুরু হয়েছিল। মিথিলেশ তো দুর্দান্ত ফটোগ্রাফার। অমৃতার বেশ কয়েকটা রিভিলিং ছবি মাইক্রোস্কোপ স্লাইডে মিনিয়েচার প্রিন্ট করেছিল। শুধু স্লাইডটা অমৃতার লকারে না রেখে ভুল করে রেখে এসেছিল এক কলিগের লকারে। সেই কলিগ ডিনকে নিয়ে সোজা রিপোর্ট করেছে। কার কাছ থেকে শুনলি এসব? কবেকার ঘটনা? আরে সেটা জেলে তোর কি লাভ? খুবই রিসেন্ট ব্যাপার। তবে ডিন কোনো অ্যাকশন নেয়নি এখনো। মিথিলেশ তো ডিনের ফেভারিট, সুতরাং নেবেও না। অর্থাৎ দোষটা পড়বে অমৃতার ঘাড়ে। আমি শিওর মেয়েটাকে হ্যারাস করবার জন্য আজে বাজে ছবিতে ওর মুখ লাগিয়ে কেউ ফটোশপ করেছে। হতে পারে। অমৃতার প্রেমে তো ডিপার্টমেন্টের অনেকেই নাকি পাগল। হ্যাঁ, হ্যাঁ করে আছিস কেন? ভুল বললাম কিছু? পাগল করে দেওয়ার মতো লুকস নয়। অমৃতার চেহারা নিঃসন্দেহে আকর্ষণীয়, কিন্তু প্রমথর কাছে তা একবার স্বীকার করে নিলে আর দেখতে হবে না, উঠতে বসতে খোঁচা দেবে। এমন সময় একেনবাবু ঘরে ঢুকলেন। কিসের কথা হচ্ছিল স্যার? অমৃতার কথা। এই মেয়েটা সুন্দরী না? তা তো বটেই, তবে বেভ ম্যাডামের মতো নয় স্যার। উফ, আপনারা দুজনেই না প্রচণ্ড ডিসগাস্টিং। আমি হাত মুখ ধুয়ে বাথরুমে গেলাম। দুদিনও যায়নি ইউনিভার্সিটিতে হইচই। মিথিলেশের অফিস থেকে কিউবা কারা কাগজপত্র চুরি করেছে। মিথিলেশের রিসার্চের সব কাজকর্মই হাতে লেখা কাগজে। অমৃতারই দায়িত্ব ছিল সপ্তাহে সপ্তাহে ওগুলোকে কম্পিউটারে তুলে ইলেকট্রনিক ডকুমেন্ট তৈরি করা। অমৃতার বসার জায়গা মিথিলেশের অফিসের মধ্যেই। কাগজগুলো ছিল অমৃতার ডেস্ক ড্রয়ারে। নির্ঘাত কোনো কলিকের কীর্তি, রিসার্চের কাজ ভণ্ডুল করতে বা নির্ঘাত ব্যর্থ প্রেমের প্রতিশোধ নিতে। চুরির ব্যাপারটা প্রথমে ইউনিভার্সিটির সিকিউরিটি দেখছিল। তারপর ব্যাপারটার গুরুত্ব বুঝে ইউনিভার্সিটির প্রেসিডেন্ট নিউ ইয়র্ক পুলিশের সাহায্য চেয়েছেন। এটা জানলাম একেনবাবুর কাছ থেকে। ক্যাপ্টেন স্টুয়ার্ট একেনবাবুকেই ব্যাপারটা দেখার দায়িত্ব দিয়েছেন। একেনবাবু ইতিমধ্যেই বেশ কয়েকজন প্রফেসরকে অফিসিয়ালি জিজ্ঞাসাবাদও করেছেন। প্রত্যেকেই বলেছেন এই ব্যাপারে তারা কিচ্ছু জানেন না। অবশ্য অবাক হওয়ার কিছুই নেই, অপকর্ম করে স্বীকার করবে এমন মূর্খ কেউই নয়। মিথিলেশ আর অমৃতাকে জিজ্ঞাসাবাদ করে একেনবাবু জেনেছেন যে কাগজগুলো চুরি গেছে সেগুলোতেই রয়েছে অতিভঙ্গুর মেসেঞ্জার আরএনএকে কী করে সাধারণ টেম্পারেচারে অটুট রাখা যায় তার পদ্ধতি। তবে খুব ক্রিপ্টিক্যালি লেখা, সেটার মর্ম কেউই উদ্ধার করতে পারবে না। মিথিলেশ ছাড়া পারবে অমৃতা আর মিথিলেশের দু একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট। ফলে প্রশ্ন জাগে তারাও এর মধ্যে জড়িত কিনা। একেনবাবু তাদেরকেও জিজ্ঞাসাবাদ করেছেন। যে কোনো কারণেই হোক, একেনবাবুর কাছ থেকে এই ব্যাপারে আমি বা প্রমথ কেউই কিছু জানতে পারিনি। প্রশ্ন করলে নানান কথা বলে এড়িয়ে গেছেন। বিরক্ত হয়ে আমরাও আর চাপ দিইনি। সেদিন সোমবার। প্রমথ সকাল সকাল কলেজে গেছে। একেনবাবু আর আমি ব্রেকফাস্ট খাচ্ছি। আচ্ছা স্যার, মিস অমৃতার সঙ্গে কি আপনার মাঝে দেখা হয়েছে? এতদিনের জমানো ক্ষোভটা আর চেপে রাখতে পারলাম না।
কেন? আপনারই তো ভালো জানার কথা, হঠাৎ আমাকে জিজ্ঞেস করছেন? মনে পড়েছে তাহলে আমাদের কথা? কী যে বলেন স্যার, আপনার সঙ্গে ওর আলাদা পরিচয়। মিথিলেশের পেপার চুরি হওয়ার পর থেকে আমার সঙ্গে আর অমৃতার কথা হয়নি। ঠিক কী জানতে চাইছেন বলুন তো? আসলে স্যার, মিস অমৃতা সেদিন বললেন উনি এখানে আর পিএইচডি করবেন না। কেন? ওর সঙ্গে মিথিলেশবাবুর সম্পর্ক নিয়ে এত রটনা চলছে তো, মানে তার উপর এই চুরির ব্যাপার, ওর পক্ষে এখানে মন দিয়ে পড়াশুনো আর কাজ করাটা কঠিন। এইরকম একটা প্রজেক্টের কাজ ছেড়ে দেবে? আমারও তাই মনে হচ্ছিল স্যার, কিন্তু আমি তো ওকে তেমন চিনি না, তাই কিছু বলতে পারলাম না। ভালো করে তো আমিও চিনি না, তবে বেবের সঙ্গে কথা বলবো। এইসব রটনা বা ছোটোখাটো চুরির জন্য পিএইচডি ছেড়ে দেওয়াটা তো বোকামো হবে। বেব বোঝাবার চেষ্টা করতে পারে, বা এ নিয়ে আমার সঙ্গে কথা বলতেও উৎসাহ দিতে পারে। বেবের সঙ্গে ওর খুব বন্ধুত্ব। বলুন স্যার, বলুন। দেশের মেয়ে, আপনারাই তো দেখবেন স্যার। আর আপনি বেভ ম্যাডামকে বললে ম্যাডামও নিশ্চয়ই চেষ্টা করবেন বোঝাতে। এই শেষের কথাটা বলে একেন বাবুও আমাকে খোঁচা দিলেন। সকালে ক্লাস শেষ হওয়ার পর বেবের সঙ্গে কথা হলো। কথা বলে বুঝলাম ব্যাপারটা অনেক দূর এগিয়েছে। মিথিলেশ আর অমৃতা যে প্রেম করছে সেটা 100% সত্যি, আর এই নিয়ে ওরা খুবই চাপে আছে। মিথিলেশ নিজেই অমৃতাকে বলেছে অন্য কোনো রিসার্চ ল্যাবে চলে যেতে। এরকম প্রতিকূল পরিবেশে কাজ করা কঠিন। মিথিলেশ নিজেও নাকি চাকরি ছাড়ার প্ল্যান করছে। মিথিলেশ চলে গেলে অমৃতার এখানে পিএইচডি করাটা সত্যিই কঠিন হবে। তবে এগুলো খুবই গোপন খবর, আমাকে সতর্ক করলো বেভ। কাউকে বলবে না এসব কথা। অমৃতা আমাকে বারণ করেছে এগুলো বলতে। তোমাকে ট্রাস্ট করি বলেই বললাম। না না, কাকে আবার বলবো? আরও শুনবে? হ্যাঁ নিশ্চয়ই। এখানে নয়, বাইরে চলো, লাঞ্চ করতে করতে বলবো। ও, তুমি তো আবার আমাকে নিয়ে লাঞ্চ করতে ভয় পাবে, কোড অফ কন্ডাক্টে আটকাবে। আরে কি মুশকিল, তোমাকে তো আর ডেটে নিয়ে যাচ্ছি না। কলিগের সঙ্গে লাঞ্চ খাওয়ায় আবার কিসের অপরাধ? ঠিক আছে, 12টার সময় বেরোবো। ভালোই হলো, কদিন তো তোমার সঙ্গে দেখাও হবে না। মনে পড়ে গেল কাল থেকে দিন কয়েকের জন্য ও ছুটি নিচ্ছে। যেখানে খেতে গেলাম সেখানকার ওয়েটার ম্যানেজার সবাই বেভের খুব পরিচিত। দোতলায় মাত্র কয়েকটা টেবিল, সবকটাই ফাঁকা। বেভ বলায় সেখানেই আমাদেরকে বসালো। খেতে খেতে কথা হচ্ছিল। বর্তমান বইয়ের সঙ্গে মিথিলেশের বনছে না। দিন সাতেক আগে সে রেস্ট্রেনিং অর্ডার এনে মিথিলেশকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এদেশে রেস্ট্রেনিং অর্ডার দেওয়া হয় পারিবারিক নির্যাতনের অভিযোগ আনলে, নিশ্চয়ই জানো। এই অর্ডারে অত্যাচারী স্বামী বা পার্টনারকে বাড়ি ছেড়ে চলে যেতে হয়। অর্ডার বাতিল না হওয়া অবধি সে অভিযোগকারীর ধারে কাছে আসতে পারে না। মিথিলেশ এখন পেইং গেস্ট হিসেবে অন্য একটা বাড়িতে আছে। মিথিলেশের স্ত্রী খুব খামখেয়ালি আর খরুচে। বড়লোকের মেয়ে বলে অত্যন্ত স্পয়েলড। মিথিলেশের জীবন দুর্বিষহ করে তুলেছে। মিথিলেশ ওর যথেচ্ছাচারে বাধা দেওয়াতে অত্যাচারের মিথ্যে অভিযোগ তুলে শুধু রেস্ট্রেনিং অর্ডার নয়, ডিভোর্স কেসও এনেছে। মিথিলেশের প্রথম বউয়ের ব্যাপারটা অবশ্য দেখলাম বেভ জানে না। আমিও সঠিক জানি না, তাই প্রসঙ্গটা আর তুললাম না। তবে মনের মধ্যে একটা অশুভ চিন্তা ভর করল। এদিকে অমৃতার একটা চাকরির বন্দোবস্ত মিথিলেশ ইতিমধ্যেই করে দিয়েছে। গত শুক্রবার সকালে একটা ইন্দো রাশিয়ান ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে অমৃতার ইন্টারভিউ ছিল। অন দ্য স্পট চাকরির অফার পেয়েছে। বিকেলে ওদের টেকনিক্যাল টিমের একটা মেয়ের সঙ্গে ডিনারও করতে গিয়েছিল। এটা শোনা মাত্র মনে পড়ল, শুক্রবার যখন কলেজ থেকে বেরোচ্ছি অমৃতা খুব সুন্দর একটা শাড়ি পরে বেভের সঙ্গে কথা বলছিল। বেভ কিছু একটা সাজেস্ট করছিল, সম্ভবত সাজগোজ নিয়েই। আমি অবশ্য দাঁড়াইনি। প্রমথকে নিয়ে এক জায়গায় যাওয়ার কথা ছিল। দেরি করলে গালাগাল দিয়ে আমার ভূত ভাগিয়ে দিত। আর মিথিলেশ কলেজে যে পড়াবে না সেটা কনফার্মড, তবে কোথায় যাবে এবং কবে যাবে এখনও ঠিক করেনি। সম্ভবত কোনো রিসার্চ ল্যাবেই যাবে। কর্মজগতে মিথিলেশের যা সুনাম, তাতে ওর ভালো কাজ পেতে কোনো সমস্যাই হবে না। আর ডিভোর্স যখন হচ্ছে তখন মিথিলেশ অমৃতার মিলনেও বাধা থাকবে না। দেব তাতে খুব খুশি। লাভ অলওয়েজ উইন্স, বাপি। বিকেলে বাড়ি ফিরে একেনবাবুকে বেভের কথাগুলো বললাম। শুনুন, এগুলো যেন পাঁচকান না হয়, বেভ বিশ্বাস করে আমাকে বলেছে। কি যে বলেন স্যার,
সব কিছু গোপন থাকবে। তবে মিস অমৃতা কি নতুন কোনো কোম্পানিতে যোগ দিয়েছেন? অফার যখন পেয়েছে ধরে নিচ্ছে যোগ দেবে নিশ্চয়ই। আমাদের কথা শেষ হতে না হতেই প্রমথও খুব উত্তেজিত হয়ে বাড়িতে ঢুকলো। এই মিথিলেশ মারা গেছে শুনেছিস? হোয়াট? কি বলছিস যাতা? আজকে কলেজে আসেনি, ওর এক কলিগ বলল রোববার রাতে কেউ ওকে নাকি রাস্তায় গুলি করেছে। মরমর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। খানিক আগে হাসপাতাল থেকে ওর ডিপার্টমেন্টে খবর এসছে যে হি ইজ নো মোর। কি কাণ্ড! গত রাতে টিভিতে শুনেছিলাম বটে যে ব্রুকলিনে গুলি লেগে একজন আহত হয়েছে, কিন্তু এই ধরনের খবর তো নিউ ইয়র্কে মাঝে মাঝেই শুনি, তাই বিশেষ পাত্তা দিইনি। কি ব্যাপার বলতো, এত দেরিতে খবর এসেছে, তাও হাসপাতাল থেকে। আর কেউ না জানুক, ওর স্ত্রী তো জানবে যে বাড়িতে ফেরেনি বা ফোনে পাওয়া যাচ্ছে না। আমার মুখ দিয়ে ফস করে বেরিয়ে গেল, কারণ ওর স্ত্রীর সঙ্গে ওর যোগাযোগই তো নেই। একা থাকতো পেইং গেস্ট হিসেবে একটা বাড়িতে। তুই কি করে জানলি? বলিসনি তো? এখন আর সত্য গোপন করার মানে হয় না। অমৃতাও নিশ্চয়ই খবরটা পেয়েছে এতক্ষণে। কি সর্বনেশে ব্যাপার। বেভকে ফোন করলাম। হ্যালো বেভ, তুমি মিথিলেশের খবরটা শুনেছো? ও মাই গড! প্রমোদর কাছে যা শুনেছি তাই ওকে বললাম। আমি এখনই অমৃতাকে ফোন করছি। যদি ওর সঙ্গে দেখা করতে চাই, তুমি কি যাবে আমার সঙ্গে? নিশ্চয়ই, জানাও কখন যেতে হবে। একটু বাদেই বেভের ফোন এলো। অমৃতা ভীষণ কান্নাকাটি করছে। ওকে বলেছি আমার কাছে এসে কদিন থাকতে। তুমি এখনই চলে আসতে পারবে? ওকে আনতে যাব। বেভের বাড়ি আমি চিনি। বললাম মিনিট 10-এর মধ্যে নিচে এসে দাঁড়াতে। গ্যারাজ থেকে গাড়ি বার করতে করতে নানান কথা মাথায় আসছিল। বিশ্বাসই করতে পারছিলাম না যে মিথিলেশ নেই। আর এই সেদিন যার সঙ্গে পরিচয় হলো, সেই অমৃতা যে এইভাবে মিথিলেশের জীবনে জড়িয়েছিল জানতেও পারিনি। আমি ইমোশনাল সিচুয়েশন এড়াবার চেষ্টা করি। তেমন একটা অবস্থায় গিয়ে পড়তে হবে ভাবতেই টেনশন হয়। নিতান্ত নিরুপায় হয়েই যাচ্ছি বেভের জন্য। ওকে আর না বলতে পারি না। আমার সব রকম দরকারে এতটুকু দ্বিধা না করেই ও এগিয়ে আসে। এই সেই বেভ যার সম্পর্কে প্রথমে আমার ধারণা ছিল শ্যালো, প্লেফুল আর ফ্লার্টি। অবশ্য সেই ধারণাটা বদলাতে বেশি সময় লাগেনি। লোকের দুঃখে কষ্টে মুহূর্তের মধ্যে উদ্বেল হয়, আগ বাড়িয়ে ইনিশিয়েটিভ নেয়। ছুটিতে নিশ্চয়ই ওর নানান প্ল্যান ছিল, তবে নতুন বন্ধুর জন্য এক মুহূর্তে সব বাতিল করল। অমৃতা থাকে গ্র্যাজুয়েট স্টুডেন্টদের অ্যাপার্টমেন্টে। কাল সকালেই নাকি এই অ্যাপার্টমেন্ট ছেড়ে ওর অন্য কোথাও যাওয়ার কথা ছিল। জিনিসপত্র কিছু গোছানো, কিছু আধা গোছানো অবস্থায়। মেয়েটা একেবারেই ডেভাস্টেটেড। চোখ দুটো লাল, অসম্ভব কেঁদেছে সেটা বোঝা যাচ্ছে। কান্নার ফাঁকে ফাঁকে বুঝলাম খবরটা শুনেছে যখন বিকেলে ডিপার্টমেন্ট গিয়েছিল তখন। ওর কলেজ ছাড়ার কথা শুধু মিথিলেশ আর ডিপার্টমেন্ট হেড জানত। কিছু পার্সোনাল জিনিস কলেজে ছিল, সেগুলো তুলে নিয়ে সবাইকে বিদায় জানিয়ে আসবে, এই ছিল প্ল্যান। মিথিলেশের সঙ্গে আজ ওর কথা হয়নি। আগে থেকেই ঠিক ছিল সন্ধ্যের সময় মিথিলেশ ওর কাছে আসবে, কিছু জিনিসপত্র নিয়ে দুজনে ওর নতুন অ্যাপার্টমেন্টে যাবে। কাল সকালে নিয়ে যাবে বাদবাকি জিনিস। ওর যা মানসিক অবস্থা, নতুন অ্যাপার্টমেন্টে গিয়ে অচেনা পরিবেশে একা একা গোছকাজ করে বসা অসম্ভব। ভাগ্যিস বেভ ওকে নিজের কাছে নিয়ে যাচ্ছে। মিথিলেশের মৃত্যুতে একটা অপরাধ বোধও মনে হলো ওর মধ্যে কাজ করছে। দাদা, মনে হয় আমি অন্যায় করে ফেলেছিলাম ওর সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলে। শোনো অমৃতা, এটা একটা ফ্রিক অ্যাক্সিডেন্ট। নিউ ইয়র্কের রাস্তাঘাটে এরকম গোলাগুলি অনেকই চলে, ফলে নিরীহ পথিকরা প্রাণ হারায়। এটা মোটেই কোনো সান্ত্বনার ভাষা হলো না, কিন্তু বুঝতে পারছিলাম না যে আর কি বা বলবো। বেভ বাঁচিয়ে দিল। বন্ধুর হাত ধরে নানান কথা বলে ওকে শান্ত করল। প্যাক করা কয়েকটা ব্যাগ আর ছুটকো ছাটকা কিছু জিনিস গাড়িতে তুলে রওনা দিলাম। পথে প্রায় কোনো কথাই হলো না। বেভের অ্যাপার্টমেন্টের ভেতরে আগে ঢুকিনি। বেশ বড় সাইজের 2 বেডরুম লাক্সারি অ্যাপার্টমেন্ট। অবাক হতে গিয়ে মনে পড়ল কথায় কথায় বেভ বলেছিল ও থাকে ওর মামার অ্যাপার্টমেন্টে। মামা থাকেন না, তাই একাই ব্যবহার করে। বেভ ডিনার করে যেতে বলল, রাজি হলাম না। একেনবাবু আর প্রমথও আমার জন্য অপেক্ষা করবে। অমৃতা বাথরুমে। বেভের কাছ থেকে যখন বিদায় নিচ্ছি বলল,
থ্যাংক ইউ, এত শর্ট নোটিসে আমাদেরকে এসে রাইট দিলে। এর জন্য থ্যাংক ইউ কেন বেভ? এরকম একটা বিপদ অমৃতার হঠাৎ কি যে হলো বেভের বুঝলাম না। একটু অদ্ভুতভাবে আমার দিকে তাকালো। আচ্ছা, আমি কতদিন তোমার সেক্রেটারি? প্রশ্নটার সঙ্গে আগের কথাগুলোর কোনো সামঞ্জস্য পেলাম না। তা তো বছর 5। এই প্রথম তুমি আমার অ্যাপার্টমেন্টের ভেতর ঢুকলে। ডু ইউ রিয়ালাইজ দ্যাট? হ্যাঁ, আসলে আর কিছু বলতে হবে না, খেয়ে গেলে ভালো লাগতো। অন্য একদিন বেভ, সুসময়। ইয়েস, আই উইল বি ওয়েটিং। মে আই হাগ ইউ অ্যাট লিস্ট? নাকি সেটাও কোড অফ কন্ডাক্টে আটকানোর দোহাই দেবে? এতেও আমার অনুমতি লাগবে? ভীষণ নিবিড়ভাবে বেভ আমাকে জড়িয়ে ধরল। আমার বুকে মাথা পেতে থাকলো কিছুক্ষণ, কোনো কথা না বলে। আমিও ওর পিঠে আলতো করে দুহাতে বের দিলাম। মেয়েটা কি সত্যিই আমাকে চায়, নাকি আমি প্রমোদর খোঁচাগুলো গায়ে লাগিয়ে একটু বেশি ভেবে ফেলছি? হঠাৎ মায়ের মুখটা মনে পড়ল। জানি না কি করা উচিত আমার। থ্যাঙ্কস পাপি, বাই। বেভ দরজা খুলে দিল। যাওয়ার আগে লক্ষ্য করলাম ওর চোখের কোণে হালকা জলের আভাস। মঙ্গলবার আমার সবচেয়ে বাজে শিডিউল। একের পর এক অনেকগুলো ক্লাস। তারই ফাঁকে 10টা নাগাদ অমৃতা কেমন আছে জানতে চেয়ে বেফকে একটা টেক্সট করলাম। ইচ্ছে করেই ফোন করলাম না, কারণ আজ করছিলাম ওর ট্রাস্ট ফান্ডের ব্যাপারে খুব ব্যস্ত থাকবে কদিন। উত্তরাধিকার সূত্রে মায়ের দিক থেকে পাওয়া বহু $1 মিলিয়ন ট্রাস্ট নানান কারণে এতদিন বেভ নিতে চাইছিল না। আইনি জটিলতায় এবার বোধহয় সেটা ওকে নিতেই হবে। ওর মামা হচ্ছেন ট্রাস্টি, কাজেই কাজের অনেকটাই ব্যাংক আর তাঁর সঙ্গে। বেভের মামা চমৎকার মানুষ। ম্যানহ্যাটেনেই ওর বিশাল ইলেকট্রনিক্সের দোকান। বছরখানেক আগে ম্যানহ্যাটেনের ম্যাডম্যান কেসের সময় একটা এইচডি টিভি ওর দোকান থেকে কিনেছিলাম। বেভের কথা শুনে বিশাল ডিসকাউন্ট দিয়েছিলেন, হয়তো বেভের বয়ফ্রেন্ড ভেবে। প্রমোদ সে নিয়ে এখনও মাঝে মাঝে খোঁচা দেয়। মুচকি মুচকি হেসে একেনবাবু তাতে ইন্ধন যোগান। টেক্সটের উত্তর চট করেই পেয়ে গেলাম। সব ঠিক আছে, কিছু চিন্তা করো না, শিগগিরই তোমার সঙ্গে দেখা করছি। ক্লাসগুলো শেষ হতে হতে সেই 4টে। সেগুলো শেষ করে যখন অফিসে এসে বসেছি, হঠাৎ বেভের মামার ফোন এলো। আমি অবাক। ভাগ্যিস নাম্বারটা সেভ করা ছিল, নইলে অপরিচিত নাম্বারের ফোন আজকাল ধরি না। সরি, তোমাকে ফোন করছি। বেফ কোথায় আছে জানো? ওকে ধরতে পারছি না। ও তো ছুটি নিয়েছে। আমার ধারণা ছিল আপনার সঙ্গে কোনো একটা কাজে আছে। হ্যাঁ, আমার সঙ্গে পুরো সকালটা ছিল। তোমার দেশের একটা মেয়ে খুব বিপদে পড়েছে, একটা চাকরি দরকার বোধহয়। একটু আগে একটা কাজের খবর পেলাম, কিন্তু মেয়েটার ফোন নাম্বার আমার নেওয়া হয়নি। আর বেবের সঙ্গে যোগাযোগ করতে পারছি না, ফোন ধরছে না। হঠাৎ তোমার কথা মনে হলো। ব্যাপারটা আর্জেন্ট, ইমিডিয়েট ওপেনিং, 2-1 দিনের মধ্যেই যোগ দিতে হবে। আচ্ছা, আমি দেখছি ওকে ধরতে পারি কিনা। মেয়েটা কি অমৃতা হতে পারে? কিন্তু অমৃতা তো চাকরি পেয়ে গেছে। তাছাড়া বেভের মামা বিজনেসম্যান, উনি অমৃতার কাজের কি বুঝবেন? আমি ফিজিক্স ডিপার্টমেন্টের সিনিয়র সেক্রেটারি হেলেনকে ফোন করলাম, যদি কিছু হদিশ দিতে পারে। আরও 2-1 জনের কাছে ফোন করলাম। ওয়াইল্ড গুজ জেজ। 6টা নাগাদ যখন কলেজ থেকে বেরোচ্ছি, তখন বেভ ফোন করলো। জানো, অমৃতা চাকরিটা হয়নি। কোম্পানি জানিয়েছে নানান সমস্যায় ওদের বাজেট কাট হয়েছে, ওরা চাকরি দিতে পারবে না। এদিকে ও স্টুডেন্ট ভিসায়, যদি কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন না পায় তাহলে দেশে ফিরে যেতে হবে। মাই গড, তার মানে তোমার মামা তো একটু আগে ওরই কথা বলছিলেন। তোমাকে ধরতে পারছিলেন না, তাই আমাকে ফোন করেছিলেন। হ্যাঁ, আমার মোবাইল সাইলেন্ট ছিল। জ্যাকের সঙ্গে আমার কথা হয়েছে। ব্রুকলিনের একটা প্রাইভেট কলেজে পার্ট টাইম পড়ানোর ওপেনিং আছে। প্রভোস্ট আর ডিন দুজনেই জ্যাকের খুব পরিচিত। বেভ ওর মামাকে নাম ধরেই ডাকে। প্রথমবার ডাকটা শুনে বেশ অবাকই হয়েছিলাম। সে কথা থাক এখন। কিন্তু এটা তো আনবিলিভেবল। কি করে কোনো একটা কোম্পানি এটা করতে পারে? চাকরি দিয়ে তারপর ফেরত নেওয়া, এতে তো আইনি ঝামেলা হতে পারে।
আমিও তাই ভেবেছিলাম। জ্যাক বলল এইসব চাকরির অফার নাকি অ্যাট উইল এমপ্লয়মেন্ট, চাকরি দেওয়া না দেওয়া নিয়ে আইন আদালত করা যায় না। খুব খারাপ লাগছে অমৃতার জন্য। মিথিলেশের মৃত্যু, অ্যাসিস্ট্যান্টশিপ ছেড়ে দেওয়া, চাকরি না হওয়া। তবে চাকরির কথা শুনে আমারও চিন্তা হচ্ছিল, স্টুডেন্ট ভিসাতে এদেশে কাজ করতোই বা কী করে? কোম্পানির ওকে ইন্ডিয়ান ল্যাবে কাজ করতে পাঠানোর কথা ছিল, সেদিক থেকে সমস্যা হতো না। তা এখন কি করবে ভাবছে? ইন্ডিয়াতেই ফিরে যাবে, সেই টিকিট কেনা নিয়ে দৌড়াদৌড়ি করছিলাম। সকাল থেকে ব্যাংক, ট্রাভেল এজেন্ট, অ্যাপার্টমেন্ট লিজ ক্যান্সেল আর দরকারি কিছু কেনাকাটা। কবে যাওয়ার প্ল্যান করছে? শুক্রবারের টিকিট পেয়েছে, কদিন আমার কাছে থাকবে। আমার ছুটি 2 দিন এক্সটেন্ড করছি। তুমি একবার এলে হয়তো ওর ভালো লাগবে। কালকেই আসবো। এর মধ্যে কিছু দরকার হলে জানিও। কখন আসবে? বিকেলের দিকে যাব, কলেজ শেষ হলে। আজ একেনবাবু আর আমার তাড়াতাড়ি ডিনার করার কথা। প্রমথ গেছে ফ্রান্সেসকার কাছে। একেনবাবুও ডিনারের পরে কোথাও একটা যাবেন। পাড়ার চাইনিজ দোকান থেকে কিছু খাবার তুলে যখন বাড়ি ঢুকলাম, একেনবাবু ফোনে কার সঙ্গে জানি কথা বলছেন। হাত মুখ ধুয়ে যখন খাবারগুলো টেবিলে রাখছি, ওর ফোন শেষ হলো। কি ব্যাপার, কার সঙ্গে এত কথা? ক্যাপ্টেন স্টুয়ার্টের সঙ্গে স্যার। একটা বড় খবর আছে। কি খবর? মিথিলেশবাবুকে যে লোকটা গুলি করেছে সে ধরা পড়েছে। ব্যাপারটা অ্যাক্সিডেন্ট নয় স্যার, প্ল্যান্ড মার্ডার। মার্ডার? কি বলছেন আপনি? আর এত তাড়াতাড়ি ধরা পড়লই বা কি করে? বলতে পারেন স্যার ভাগ্য। একজন ট্যুরিস্ট তার মোবাইলে রাস্তার ভিডিও তুলছিল। লোকটা যখন গুলি করছে তখন ক্যামেরায় ধরা পড়ে। ভিডিও যে তুলছিল সে বুঝতেও পারেনি যে কী ঘটনা ঘটতে চলেছে। গুলির আওয়াজ আর মিথিলেশবাবুর পড়ে যাওয়া থেকে ব্যাপারটা বোঝে। দ্রুত গিয়ে পুলিশকে ভিডিওটা দেখায়। আততায়ীর কিন্তু ক্রিমিনাল রেকর্ড ছিল, শনাক্ত করতে পুলিশের অসুবিধা হয়নি। এটা ছিল দুপুরের খবর। এখন জানলাম লোকটাকে জিজ্ঞাসাবাদ করে স্যার বোঝা গেছে ওকে টাকা দেওয়া হয়েছিল মিথিলেশবাবুকে খুন করার জন্য। কেন সেটাও জানে না, আর টাকা কারা দিয়েছে সেটাও জানে না। ক্যাশ পেয়েছে, কাজ করেছে। মাই গড! তবে কলিগদের জেলাসি যে এর পেছনে নেই এটা বুঝতে পারছি এবার। একেনবাবু দেখলাম চুপ করে আছেন। কেউ কেউ রিসার্চে বাগড়া দেওয়ার জন্য এটা করেছে বলে মনে হয়। আমি তো আজ করতেই পেরেছিলাম যে ওর কাজটা খুবই ইম্পর্ট্যান্ট। মিথিলেশের এই ভ্যাকসিন রিসার্চের স্পন্সর হলো নিউ জার্সির একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি। তাদের প্রতিদ্বন্দ্বীরা হয়তো চায় না যে কাজটা শেষ হোক, আর মিথিলেশ না থাকলে কাজটা শেষ হবে না। মিথিলেশের সব কাগজপত্র যে পাওয়া যাচ্ছে না, তার পেছনেও হয়তো সেই একই স্বার্থ কাজ করেছে। এটা কিন্তু দারুণ বলেছেন স্যার। কিন্তু তাই বলে কন্ট্রাক্ট কিলিং ধরা পড়লে সেই কোম্পানিগুলোর কি অবস্থা হবে চিন্তা করুন তো স্যার। কথাটা ভুল নয়, এদেশের কোনো কোম্পানি খুন খারাপিতে নাক গলাবে না। রিসার্চ ভণ্ডুল করবে, ব্যাপারটা অবশ্য মানা যায়, কিন্তু সেক্ষেত্রে জেলাসির ব্যাপারটাও মোটিভ হিসেবে উপেক্ষা করা যায় না। আসলে এই খুনটাই পুরো ব্যাপারটাকে গুলিয়ে দিয়েছে। আরও একটা চিন্তা হলো, এর মধ্যে অমৃতা জড়িয়ে পড়বে না তো? ওই তো ছিল মিথিলেশের প্রধান অ্যাসিস্ট্যান্ট। কি এত ভাবছেন স্যার? এই অমৃতার কথা ভাবছি। পরশুদিন ও দেশে ফিরে যাচ্ছে। সব কিছু সুরাহা না হলে মনে হয় না যেতে পারবেন। মানে? সব মানে কি আর আমি জানি স্যার। করছিলাম রিসার্চ, কাগজ চুরির তদন্ত, এখন মার্ডারের। তার ওপর যা শুনেছি উনি ভিকটিমের গার্লফ্রেন্ড। সো হোয়াট? ওর কি স্বার্থ এই ব্যাপারে? স্যার খুন তো রিভেঞ্জ থেকে হতে পারে, তাই না? হয়তো মিথিলেশবাবু ওকে ডাম্প করার চেষ্টা করছিলেন, তাতে মানসিক আঘাত পেয়ে উনি প্রতিশোধ নিলেন। অমৃতার মতো মেয়ে হায়ার্ড গান দিয়ে খুন করাবে? এরকম তো কত ঘটে স্যার। সেক্ষেত্রে তো মিথিলেশের স্ত্রীও কাজটা করতে পারে, পারে না? তা পারেন। আপনি অমৃতা ম্যাডামের কথা বলেছিলেন বলে আমি বললাম। তাহলে কলিগরাই বা বাদ পড়লো কেন? তাদের কেউ যদি অমৃতাকে পাগলের মতো ভালোবেসে ফেলে, সেও তো ফিল্ড ক্লিয়ার করার জন্য মিথিলেশকে খুন করাতেই পারে। স্যার সবই সম্ভব। আমাদের এখন প্রবাবিলিটি আর পসিবিলিটি নিয়ে ভাবতে হবে। সম্ভবপর তো স্যার অনেক কিছুই, কিন্তু কোন সম্ভাবনাটা জোরদার সেটা বিচার করতে হবে। আপনি করুন বিচার, আমি কাল বেবের কাছে যাচ্ছি। অমৃতা এখন ওখানে আছে, ও যে পরশু দেশে যেতে পারবে না সেটা তো বেচারা জানিও না। আমিও কি যেতে পারি স্যার?
খুব খারাপ লাগছে ওর জন্য। কলকাতার মেয়ে, এভাবে অ্যাডভাইজার কাম ফ্রেন্ডের মৃত্যু, তার উপর এইসব ঝামেলা। অত কিছু বলতে হবে না, বেফ খুশি হবে আপনি গেলে। একেনবাবু আমার সঙ্গে আসতে চান জানিয়ে বেফকে ফোন করলাম। আমার চেনা জানা সবাই একেনবাবুকে পছন্দ করে। ঠিক হলো বিকেলে নয়, পরদিন বুধবার সকালবেলায় দুজনে যাব। ভাগ্যিস সকালে আমার ক্লাস নেই। বেভ আমাদেরকে দেখে খুব খুশি হলো। একেনবাবু বেভের কাছেও প্রমথর গার্লফ্রেন্ড ফ্রান্সেস্কার মতোই ডিয়ার ডিটেকটিভ। অমৃতার সঙ্গে একেনবাবুর আগে একবার দেখা হয়েছে গোয়েন্দা হিসেবে, মিথিলেশের চুরি যাওয়া কাগজপত্র নিয়ে যখন খোঁজ খবর করছিলেন। অমৃতা দেখলাম এর মধ্যেই নিজেকে অনেকটা সামলে নিয়েছে, তাতে নিশ্চয়ই বেভের একটা বড় ভূমিকা আছে। একেনবাবু কিন্তু ধানাই পানাই করলেন না, সরাসরি বললেন, ম্যাডাম, আমি জানি আপনার মন খুবই খারাপ, কিন্তু মিথিলেশবাবুর মৃত্যু নিয়ে কয়েকটা প্রশ্ন আপনাকে করতেই হবে। আমাকে অমৃতা বলুন প্লিজ। ও হ্যাঁ, মিস অমৃতা। প্রশ্নগুলো করতে হচ্ছে কারণ মিথিলেশবাবুর মৃত্যুটা একটু রহস্যজনক। রহস্যজনক? ওটা ওটা অ্যাক্সিডেন্ট নয়? মনে হয় না ম্যাডাম। আমি জানি এই নিয়ে নিউ ইয়র্ক পুলিশ আপনাকে প্রশ্ন করতে আসবে, তার আগেই ব্যাপারটা আমি একটু বুঝে নিতে চাইছি, এতে হয়তো আপনারই সাহায্য হবে। কথাটা শুনে অমৃতার মুখ শুকিয়ে গেল। যা প্রশ্ন করার আছে করুন। আপনার সঙ্গে মিথিলেশবাবুর সম্পর্ক তো শুধু অ্যাডভাইজার আর ছাত্রীর ছিল না, আপনাদের মধ্যে তো একটা ভালোবাসার সম্পর্কও ছিল, তাই না? হ্যাঁ। মিথিলেশবাবুর সঙ্গে আপনার শেষ কথা কখন হয়েছিল? রবিবার বিকেলে। কোনো ব্যাপারে কি উনি উদ্বিগ্ন ছিলেন? তা ছিল, ওর ডিভোর্স নিয়ে অনেক ঝামেলা হচ্ছিল। কী ধরনের ঝামেলা মিস অমৃতা? ওর স্ত্রী একের পর এক মিথ্যে অভিযোগ এনে বাড়ি থেকে তোকে তাড়িয়েই ছিল। সেই সঙ্গে ডিভোর্সের ফাইলিংয়ে দাবি করেছিল বিশাল অঙ্কের ক্ষতিপূরণ। আমাকে বলেছিল সোমবার পুরো দিনটাই উকিল আর কোর্টে দৌড়োদৌড়ি করে কাটবে, সেগুলো চুকিয়ে বিকেলে কলেজে আসবে। তার মানে সোমবার আপনাদের মধ্যে কথা হয়নি? ঠিক। আচ্ছা মিস অমৃতা, আপনি হঠাৎ পিএইচডি প্রোগ্রামটা ছাড়লেন কেন? আমার সঙ্গে ওর মানে মিথিলেশের সম্পর্ক নিয়ে প্রচুর গুজব আর কথা চালাচালি শুরু হয়েছিল। সম্মান বজায় রেখে কাজ করতে পারছিলাম না। তাছাড়াও ও ইউনিভার্সিটি ছাড়ার কথা ভাবছিল, সেটাই ছিল বড় কারণ। মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে লোকের এরকম আগ্রহ কেন বুঝি না। মিথিলেশবাবু তো আপনাকে একটা চাকরির বন্দোবস্ত করে দিয়েছিলেন ম্যাডাম, তাই না? হ্যাঁ, কিন্তু হতে হতেও সেটা হয়নি। ঠিক বুঝলাম না ম্যাডাম। মানে চাকরিটা অফার করেছিল, কিন্তু অফারটা ফিরিয়ে নিয়েছে। সে কি? কেন ম্যাডাম? ওদের রিসার্চ বাজেট হঠাৎ কাট হওয়ার জন্য, আমি যা শুনেছি। আচ্ছা, কোম্পানিটার নাম কি বলুন তো? হিন্দ রাশিয়া বায়োটেক ডিভিশন। একটা ব্যাপারে আমি একটু কনফিউজড মিস অমৃতা। কী ধরনের কোম্পানি এই হিন্দ রাশিয়া? আপনাকে একদিন ইন্টারভিউ করেই চাকরি দিল, কদিন বাদেই বলল বাজেট কাট। আচ্ছা, কোন কাজের জন্য আপনাকে ওরা চাইছিলেন বলুন তো? আমার রিসার্চ এরিয়ার কাজ ম্যাসেঞ্জার আরএনএ নিয়ে। মিথিলেশ এই ফিল্ডে একজন অথরিটি। ওর রেকমেন্ডেশনেই ইন্টারভিউয়াররা বাজেটের ভাবনা না করে চাকরিটা দিয়েছিল। পরে হেডকোয়ার্টার ওদের না করে দেয়। এই খবরটা আপনি জানলেন কি করে? অফার ফিরিয়ে নেওয়ার মেসেজটা পেয়েছিলাম হেডকোয়ার্টার থেকে। ইন্টারভিউ করতে যারা এসেছিল তাদের কেউই যোগাযোগ করেনি। যারা ইন্টারভিউ নিতে এসেছিল তাদের মধ্যে একটা রাশিয়ান মেয়ে ছিল, তার সঙ্গেই আমার কাজ করবার কথা ছিল। ভেরি সুইট পার্সোনালিটি। তাকে ধরার চেষ্টাও করেছিলাম, কিন্তু ফোন সুইচড অফ। একটা প্রশ্ন মিস অমৃতা, আপনি বললেন মিথিলেশবাবু চাকরির যোগাযোগটা করে দিয়েছিলেন, তাকে কি ব্যাপারটা জানিয়েছিলেন? না, কথা হয়নি, কিন্তু একটা মেসেজ করে রেখেছিলাম। মিথিলেশ ওর ডিভোর্সের কেসের ব্যাপারে কোর্ট, উকিল ইত্যাদি নিয়ে খুব বিজি থাকবে বলেছিল। মিথিলেশ অবশ্য আমার চাকরি নিয়ে মোটেই চিন্তিত ছিল না।
ইন্টারভিউটা দিতে বলেছিল, কিন্তু বলেছিল চাকরিটা পেলেও সেটা নিতে হবে না, অন্য একটা বন্দোবস্ত করছে। ঠিক বুঝলাম না ম্যাডাম, অন্য কি বন্দোবস্ত? সেটা নিয়ে আলোচনা হয়নি। আসলে এদেশে ওর প্রচুর কন্ট্যাক্ট, দেশের বাইরে গিয়ে আমাকে চাকরি করতে হবে এটাও চাইছিল না। আর এই চাকরিটা তো ইন্ডিয়াতে। তাহলে ইন্টারভিউটা দিলেন কেন ম্যাডাম? মানে সরি মিস অমৃতা। মিথিলেশ চেয়েছিল আমি ইন্টারভিউ দেওয়া প্র্যাকটিস করি, চাকরি না নিলেও এটা একটা এডুকেশন। এমনকি সকালে ইন্টারভিউ যখন ভালো হলো, ওরা ডিনারে ইনভাইট করলো, তখন আমার খারাপই লেগেছিল। ওকে বললাম চাকরি নেব না, অথচ ওদের সঙ্গে ডিনার করব। ও বলল কেন খাবে না, বরং শাড়ি পরে সেজেগুজে ইন্ডিয়ান বিউটি হয়ে যাও, দেখবে মাইনের অফার কত বেড়ে যাবে। শুনে ঠাট্টা করে বলেছিলাম ওদের কারোর যদি আমাকে পছন্দ হয়ে যায়। খুব হেসেছিল শুনে, বলেছিল সেজন্যই তো চাকরি পেলেও চাইবো না তুমি যাও। ইনফ্যাক্ট দুদিন আগেও আমাকে জ্যাকসন হাইটসে নিয়ে গিয়েছিল শাড়ি ব্লাউজ কিনে দিতে, আমার বার্থডে গিফট। আমি দেশে খুব একটা শাড়ি পরতাম না, তো ও পছন্দ করে বলে এদেশে পড়া শুরু করেছিলাম। একেনবাবু সেদিন ডিনারে যাওয়ার আগে অমৃতাকে দেখেননি, আমি দেখেছিলাম। লাল শাড়ি পরা, ঢলঢলে হাস্যোজ্জ্বল মুখ, ঘন কোঁকড়ানো চুল সিঁথির দুপাশ দিয়ে কাঁধের ওপর নেমে এসে থমকে গেছে। প্রশস্ত কপালে একটা লাল টিপ জ্বলজ্বল করছে, স্টানিং লাগছিল। একটা পার্সোনাল প্রশ্ন, আর কেউ কি আপনার সঙ্গে এদেশে বন্ধুত্ব করার মানে মানে অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করেছেন? আমি বরং বেবের সঙ্গে পাশের ঘরে যাই। না দাদা, আপনার সামনে আমার উত্তর দিতে অসুবিধা নেই। বাপিবাবু তদন্তের কাজেও আমাকে অনেক সাহায্য করেন, আপনার উত্তরগুলো বাপিবাবু শুনলে সুবিধেই হবে। বেভ আমার দিকে তাকালো, ভাবটা এমন, কই আমাকে তো বলনি তুমি ডিয়ার ডিটেকটিভের অ্যাসিস্ট্যান্ট। মিস অমৃতা, প্রশ্নের উত্তরটা কিন্তু হ্যাঁ, দু একজন চেষ্টা করেছে। আপনার ডিপার্টমেন্টের? হ্যাঁ। তাদের নামগুলো বলবেন? অমৃতা চুপ। বেভ দেখলাম খসখস করে কাগজে কি জানি একটা লিখল, তারপর অমৃতাকে দেখাতে অমৃতা ঘাড় নাড়ল। বেভ একেনবাবুকে কাগজটা এগিয়ে দিল। দেখলাম তাতে লেখা অ্যালবার্ট গ্রাউ, গ্যারি রয়। এই অ্যাল গ্রাউকে আমি কয়েকবার মিট করেছি, অত্যন্ত মুখচোরা, তার মধ্যে যে এত প্রেম আছে বুঝিনি। গ্যারি রয় হলো গৌতম রায়, অনেক বছর ধরে গ্র্যাজুয়েট স্কুলে ঘষ্টাচ্ছে, শোচনীয় গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, যে কোনো সময়ে কলেজ থেকে বিতাড়িত হবে। তবে পজিটিভ দিক একটা আছে, কবিতা টবিতা লিখে, নিউ ইয়র্কে বঙ্গসন্তানদের সাংস্কৃতিক জগতে ওর ভালো প্রেজেন্স। অমৃতা ভালো গান গায়, সুন্দর চেহারা, প্লাস ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক অ্যাটিটিউড। ক্যারির যে পছন্দ হবে তাতে সন্দেহ কি? একেনবাবু এদের দুজনকেই চেনেন। অ্যালের সঙ্গে পরিচয় হয়েছে মিথিলেশের মিসিং পেপার খোঁজার সূত্রে, আর গ্যারিকে দেখেছেন ম্যানহ্যাটনের একাধিক বাংলা ফাংশনে। মিস অমৃতা, আপনি কি শুক্রবার দেশে যাচ্ছেন? হ্যাঁ, সকালের ফ্লাইটে। ভাবলাম একেনবাবু হয়তো বলবেন যে পুলিশ তাতে বাধা দিতে পারে, কিন্তু কিছুই বললেন না। আজ আর কাল আপনি এখানেই থাকবেন? রাত্রে এখানেই থাকবো, দিনের বেলায় খানিকক্ষণের জন্য ডিপার্টমেন্টে যেতে হবে। মিথিলেশের রিসার্চ রিপোর্ট টাইপ করতে অসুবিধা হচ্ছে। ডিপার্টমেন্ট হেড ফোন করেছিলেন যদি একটু সাহায্য করি। এক্সকিউজ মি, একটা ফোন আসছে। অমৃতা ফোনটা নিয়ে বেডরুমে চলে গেল। বেভ ম্যাডাম, আপনিও কি কলেজে যাচ্ছেন? ও তো ছুটিতে, কিন্তু আপনি ওকে লাঞ্চের নেমন্তন্ন করলে হয়তো আসতে পারে। কি কি যে বলেন স্যার, আপনিই থাকতে আমি। ঠিক আছে ঠিক আছে, আমিই না হয় খাওয়াবো। এবার আসবে তো বেভ? আজ নয়, কালকে পারবো। বেভের অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে কলেজ যাওয়ার রাস্তায় গাড়িটা ঘোরালাম।
কি বুঝছেন? ভেরি ইন্টারেস্টিং স্যার। মিস অমৃতাকে ইন্টারভিউ দিতে পাঠালেন মিথিলেশবাবু, কিন্তু চাকরি নিতে বারণ করলেন। আমারও অদ্ভুত লাগলো। অমৃতাকে নিয়ে মিথিলেশের নিশ্চয়ই অন্য কোনো প্ল্যান ছিল, কিন্তু সেটা যে কি তা তো এখন আর জানার উপায় নেই। ঠিকই স্যার। তা কোথায় লাঞ্চ খাবেন? বেফকে খুব তো আসতে বললেন। বেচারাকে ছুটির মধ্যে আপনার জন্য কলেজে আসতে হচ্ছে। কলেজে আসতে হবে কেন স্যার? বাড়িতে আসবেন, নিশ্চিন্ত মনে কথা বলা যাবে। বাড়িতে? আপনি তাহলে লাঞ্চ বানাবেন? কি যে বলেন স্যার, হয় প্রমথবাবু বানাবেন, নইলে কথা বলার পর ভালো কোনো রেস্টুরেন্টে যাব। বেব ম্যাডাম বলে কথা। আমার অস্বস্তি লাগছিল বেফকে এইভাবে বাড়িতে ডাকতে, তবে একেন বাবুকে ঠেকানো অসম্ভব। নিজেই আমার কাছ থেকে বেফের নাম্বার নিয়ে ফোন করলেন চেঞ্জ অফ ভেন্যু জানাতে। রাত্রে খেতে বসে বেফকে নেমন্তন্ন করার কথা একেনবাবু বললেন প্রমথকে। যা, কাল ডিনারে তো আমি থাকতে পারবো না। না স্যার, লাঞ্চ। বাহ, এটা তো দারুণ খবর। ফাইনালি বাপিটার একটু বুদ্ধিশুদ্ধি হয়েছে। লাঞ্চ আমি বানাবো। বাপি, তোর কাজ হবে ওয়াশরুম আর বসার ঘরটা ভদ্রস্থ করা, আর একেন বাবু আপনার কাজ হবে সেটাকে নোংরা না করা। আজ সকালে আমার ক্লাস নেই, বিকেলে শুধু একটাই মিটিং। ব্রেকফাস্ট করেই প্রমথ কলেজে ছুটেছে, তাড়াতাড়ি ফিরবে। একেনবাবুও সকাল থেকে অদৃশ্য। ক্যাপ্টেন স্টুয়ার্টের কাছে হাজিরা দিতে গেছেন কি একটা জরুরি কাজে, তবে ভরসা দিয়ে গেছেন 12টার আগেই ফিরবেন। ঘরদোর পরিষ্কার করতে শুরু করেছি আর একেনবাবুর বাপান্ত করছি। কি দরকার ছিল বেফকে বাড়িতে আসতে বলার? 10টার মধ্যেই আমার ঘর পরিষ্কার করার কাজ শেষ। প্রমথ ফিরে এসেছে স্পাইস অ্যান্ড গ্রিল থেকে দুটো ইন্ডিয়ান চিকেন ডিশ নিয়ে, ভেন্ডালু আর টিক্কা মাখানি। আরও নিজে বানাবে মোগলাই পরোটা আর আলুর দম জাতীয় কোনো একটা সবজি। এই বুঝলি, ভিন্দালুটা যদি ঝাল লাগে তাই মাখানিও নিয়ে এলাম। তোর হবু গার্লফ্রেন্ড বলে কথা। চুপ কর স্টুপিড। এই একেনবাবুকে নিয়ে আর পারা যায় না। নিজে নেমন্তন্ন করে হাওয়া হয়েছেন। রান্নায় হেল্প লাগবে কিনা বল? কিচ্ছু লাগবে না, তুই তোর কাজ কর, আমি আমার। আমার কাজ? হঠাৎ ভাবলাম অমৃতা যেখানে ইন্টারভিউ দিতে গিয়েছিল সেই হিন্দ রাশিয়া কোম্পানি কি জিনিস তৈরি করে সেটা একবার দেখি। গুগল সার্চ করে কিছু পেলাম না। বেশ খানিকটা কাঠখড় পুড়িয়ে উদ্ধার করলাম ওটা একটা শেল কোম্পানি। শেল কর্পোরেশনের অস্তিত্ব মূলত কাগজপত্রে। অনেক সময় এগুলো ব্যবহার করা হয় ট্যাক্স ফাঁকি দেওয়া বা অর্থ পাচার করার জন্য। তবে এদের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে, মেধাসত্ত্বের অধিকারী হিসেবেও এরা রেজিস্টার্ড হতে পারে। এর চেয়ে বেশি কিছু অনেক চেষ্টা করেও জানতে পারলাম না। খবরটা একেনবাবুকে জানাতে হবে তো। রান্নাঘরে ঢুকে প্রমথকে জিজ্ঞেস করলাম, এই হ্যাঁ রে, এই শেল কর্পোরেশন সম্পর্কে কিছু জানিস? আমাকে এখন একদম ডিস্টার্ব করবি না। এক কথায় আমাকে হটিয়ে দিল প্রমথ। 11:30 নাগাদ একেনবাবু বাড়ি এলেন। প্রমথকে রান্নাঘরে দেখে খুব খুশি। আবার একটু টেনশন ছিল স্যার, যদি সময় মতো না আসতে পারেন। না এলে আর কি হতো, আপনাকে একটু পয়সা খরচা করতে হতো। খাওয়ার জায়গার কি আর অভাব আছে? কি যে বলেন স্যার, কোথায় আপনার রান্না আর কোথায় দোকানের খাবার। থাক, আর তেল দিতে হবে না। বিলটা শুধু মিটিয়ে দেবেন। দুটো মাংসের ডিশ কিনে এনেছি। না না, তা তো দেবই স্যার, এটা তো আমাদেরই দায়িত্ব, তাই না স্যার? একদম দুশ্চিন্তা করবেন না, বিলের টাকা আমি মেটাবো। তার আগে আপনাকে একটা খবর দিই, অমৃতা যেখানে ইন্টারভিউ দিয়েছিল সেটা একটা শেল কর্পোরেশন। জানি স্যার, ইন্দো রাশিয়ান মাফিয়া টাইপ। ইনফরমেশন কেনা বেচা করে, কিন্তু লিগালি নয়। আপনি সেটা কোত্থেকে জানলেন? ক্যাপ্টেন স্টুয়ার্ট আজ খবরটা দিলেন। আপনারা হয়তো জানেন না স্যার, রিসার্চের কাজ চুরি হয়ে যায় বলে যেসব রিসার্চের ন্যাশনাল ইন্টারেস্ট জড়িত আছে, এনএসএ, এফবিআই আর সিআইএ তাতে চোখ রাখে। মিথিলেশবাবুর গত 2 বছরের সব ইমেল, ফ্যাক্স আর ফোনের খবর এরা জানে। ইনফ্যাক্ট মিস অমৃতা আর মিথিলেশবাবুর প্রেমের খুঁটিনাটিও কিন্তু ওদের জানা। বলেন কি, এরকমভাবে আমাদের ইমেল আর ফোন ট্যাপ করা যায়? এদেশে প্রাইভেসি অ্যাক্ট আছে না? রিসার্চে ন্যাশনাল সিকিউরিটি জড়িয়ে থাকলে সব কিছু করা যায় স্যার, কিন্তু রিসার্চটা এত ইম্পর্ট্যান্ট কেন বুঝতে পারছি না। আমি বোধহয় খানিকটা বুঝতে পেরেছি। ও তাই? আমাকে একটু বুঝিয়ে দিন না স্যার।
এগুলো আসলে জেনে রাখা ভালো। আমি যা শুনেছি বলছি, তবে অনেক কিছুই আমার মাথার ওপর দিয়ে গেছে। ওদের কাজ ছিল মেসেঞ্জার আরএনএ ব্যবহার করে কোভিড ভ্যাকসিন তৈরি করা, একটা নতুন টেকনোলজি। এটা ব্যবহার করে দ্রুত নতুন নতুন ভাইরাসের ভ্যাকসিনও তৈরি করা যাবে। কিন্তু টেকনোলজির সবচেয়ে বড় সমস্যা মেসেঞ্জার আরএনএর স্টেবিলিটি। খুব ঠান্ডায় না রাখলে এটা নষ্ট হয়ে যায়। মিথিলেশ একে সাধারণ টেম্পারেচারেও ব্যবহারযোগ্য করেছিল কোনো একটা ভাবে। সেটা তো দারুণ ব্যাপার রে। তার মানে মেসেঞ্জার আরএনএ দিয়ে ভ্যাকসিন তৈরি করা, মজুত রাখা এবং নানান জায়গায় পাঠানো সবই রুম টেম্পারেচারে করা যাবে। খরচা কত কমে যাবে ভাবতো। সেই জন্যই এটা দিয়ে ভ্যাকসিন স্প্রে তৈরি করার কথা শুনেছিলাম। অর্থাৎ এর কমার্শিয়াল আর মিলিটারি ইম্পর্টেন্স সাংঘাতিক। কমার্শিয়াল ইম্পর্টেন্স বুঝতে পারছি, কিন্তু মিলিটারি ইম্পর্টেন্স? আরে মানে ভ্যাকসিন তৈরি করতে খরচা কম হবে, সুপার কোল্ড টেম্পারেচারে মালটা বানাতে হবে না বা স্টোর করতে হবে না, হাসপাতালে বা ক্লিনিকে পাঠাতে রেফ্রিজারেটেড ট্রাক লাগবে না, বিলিয়নস অফ ডলার বেঁচে যাবে। এটা গেল কমার্শিয়াল দিক। আর মিলিটারি দিক হচ্ছে, যদি কোনো বায়োলজিক্যাল ওয়ারফেয়ার হয়, মানে বীজাণু যুদ্ধ আর কি যাকে বলে, সেই টেকনোলজিতে চটজলদি ভ্যাকসিন বানিয়ে নিজেরা প্রতিশোধক নিয়ে বীজাণুগুলোকে ছড়িয়ে দেবে শত্রুদের মধ্যে। মাই গড, তোর মাথায় এগুলো সত্যি আসেও বটে। আচ্ছা একেনবাবু, মিথিলেশের কাছ থেকে তথ্যগুলো কি কেউ পেয়েছে? রিপোর্ট তো এখন টাইপ করা হচ্ছে বলে শুনলাম। সেটাই তো ভাবছি স্যার, কিছু কাগজ তো চুরি হয়েছিল। আর মজার ব্যাপার কি জানেন স্যার, ঠিক চুরিও হয়নি, মিথিলেশবাবুর লকারে অন্যান্য কাগজের মধ্যেই ছিল। ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টরা কাগজে অন্য কারুর ফিঙ্গারপ্রিন্ট কিন্তু পায়নি। একটা সম্ভাবনা হচ্ছে উনি কাগজগুলো মিসপ্লেসড করেছিলেন। আসলে কলেজে মিস অমৃতাকে নিয়ে সমস্যা, প্লাস ডিভোর্স, সব কিছু নিয়ে বেশ টেনশনের মধ্যে ছিলেন, হয়তো খেয়াল করেননি। হ্যালো, হ্যাঁ বলেন কি স্যার? গলার স্বর শুনেই বুঝলাম বিরাট একটা কিছু ঘটেছে। কথা বলতে বলতেই একেনবাবু ঘরে চলে গেলেন। মিনিট কয়েক বাদে ফিরে এলেন। খুবই গুরুতর ব্যাপার স্যার। আমার মনে হয় মিথিলেশবাবু বেশ একটা গোলমেলের ব্যাপারে জড়িয়ে পড়েছিলেন। সুইস ব্যাংক আর কেম্যান আইল্যান্ডের ব্যাংকে ৮ করে $16 মিলিয়ন জমা পড়েছে মিথিলেশবাবুর অ্যাকাউন্টে। বলেন কি, 16 মিলিয়ন? কারা পাঠালো? ওসব জায়গায় টাকা থাকলে তো কেউ জানতেই পারে না বলে শুনেছি। দেখ, এখন কিছুই গোপন থাকে না। চাপে পড়ে বারমুডা, কেম্যান এইসব আইল্যান্ডগুলো বড় বড় দেশের সঙ্গে সহযোগিতা করে। সুইজারল্যান্ড তো বেশ কিছুদিন ধরেই করছে। কারা পাঠিয়েছে টাকাটা? এনএসএ আর সিআইএ সেটাই বার করার চেষ্টা করছে। সোজা জমা পড়েনি, বেশ কয়েকটা হাত ঘুরে এসেছে। তবে ওরা মোটামুটি নিশ্চিত এর সঙ্গে শেল কোম্পানি হিন্দ রাশিয়া যুক্ত। যারা অমৃতাকে চাকরি দিয়ে আবার অফারটা ফিরিয়ে নিল। হ্যাঁ স্যার। সিআইএ এর কথা আমরা সবাই জানি। এনএসএ হলো ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি। এদের কাজ ইন্টারনেটের সব ডেটার আদান প্রদানের ওপর নজর রাখা, এনক্রিপ্টেড বা জট পাকানো ডেটাগুলোর জট ছাড়িয়ে পরীক্ষা করা। আমার কাছে ক্রমশ ব্যাপারটা পরিষ্কার হচ্ছিল। টাকাটা মিথিলেশকে নিশ্চয়ই দেওয়া হয়েছে ওর রিসার্চের কাজগুলো হস্তগত করবার জন্য। কিন্তু রিসার্চের কাগজপত্র পেল কিভাবে? আর ওকে খুনই বা করা হলো কেন তাহলে? সেটাই তো ক্লিয়ার নয় স্যার। যে করেই হোক হয়তো ও পেয়েছে, আর তাই মিথিলেশকে সরিয়েছে। কারণ ও বেঁচে থাকলে শুধু ওদের হাতে নয়, আমেরিকান কোম্পানির কাছেও টেকনোলজি থাকবে। এটা ভালো বলেছেন স্যার। আমাদের এইসব কথাবার্তার মাঝেই বেফ চলে এলো। আজ একেনবাবুর অনারে সালোয়ার কামিজ পরে এসেছে। মরুন রঙের সিল্ক কামিজ, কালো সোনালি মেশানো ওড়না আর কালো সালোয়ার। ইন্ডিয়ান ড্রেসে ম্যাডামকে খুব মানায়, তাই না বাপিবাবু স্যার? একেনবাবু আজকাল প্রমথর আশকারায় ভালোই খোঁচা দিতে শিখেছেন আমাকে। বেভ সব প্রশ্নে আমার দিকে তাকালো। হ্যাঁ, শুধু কপালের বিন্দিটাই যা মিসিং, কারণ নিচের লিফটে ওঠার সময় হঠাৎ কপাল থেকে খসে পড়ল, তবে হারায়নি। ওয়াশরুমটা কোথায়? আমি লাগিয়ে আসি। বেভ যখন ফিরে এলো তখন ওর কপালে সোনালি বর্ডার দেওয়া একটা কালো টিপ। বেভের ফ্যাশন সেন্স তারিফ করবার মতো। ওই টিপটা এই পোশাকের সঙ্গে দারুণ মানাচ্ছে। একেনবাবু তো মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলেই ফেললেন, এখন অ্যামেজিং লাগছে আপনাকে ম্যাডাম। আর টিপটা একেবারে পারফেক্ট ম্যাচ।
থ্যাংক ইউ ডিয়ার ডিটেকটিভ। একটা ইন্ডিয়ান দোকান থেকে বেফকে বিন্দির যে সেটটা আমি কিনে দিয়েছিলাম সেটাতে এরকম ফ্যান্সি কিছু ছিল না। কোত্থেকে পেলে এটা? এটা অমৃতার। সেদিন ওর লাল শাড়িতে একেবারেই মানাচ্ছিল না। ম্যাচিংয়ের জন্য আমার একটা লাল বিন্দি ওকে দিয়েছিলাম, এক্সচেঞ্জটা আমার কাছে ছিল। ম্যাডাম, আপনার টিপটা একটু দেখতে পারি, মানে হাতে নিয়ে? এই বেয়ারা আবদারে একেনবাবুর দিকে কড়া দৃষ্টিতে তাকালাম। বেভ একটু অবাক হয়েই কপাল থেকে টিপটা খুলে দিল। আপনিও কি টিপ পড়া শুরু করলেন নাকি? একেনবাবু মন দিয়ে টিপের পেছন দিকটা দেখছেন। হঠাৎ টিপের পেছনটা আমাদের দিকে এগিয়ে দিলেন। স্যার, এটা তো মনে হচ্ছে মাইক্রোডট, তাই না? একটা ছোট উজ্জ্বল বিন্দু দেখলাম বটে, কিন্তু তার বেশি কিছু নয়। প্রমথ ধাঁ করে গিয়ে ওর ঘর থেকে একটা ম্যাগনিফাইং গ্লাস নিয়ে এলো। এখন বিন্দুটা বড় দেখাচ্ছে। কালো কালো আঠা টাইপের ভেলভেটি ব্যাকগ্রাউন্ড। বেভ দেখলাম মাইক্রোডট কি সেটা জানে না, ওকে বোঝালাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধে গোপনে তথ্য পাঠানোর জন্য ফটোকে শ্রিঙ্ক করে ছোট্ট ডটের সাইজে আনা হতো। পাতার পর পাতা ছবি একটা ছোট্ট ফুলস্টপ সাইজের মাইক্রোডটে সংরক্ষণ করা যেত। আমি বুঝিয়ে বলছি ম্যাডাম। তার আগে মিস অমৃতাকে একটা ফোন করে জিজ্ঞেস করুন সেদিন ডিনারে কেউ ওর টিপটা চেয়েছিলেন কিনা। ঠিক আছে, করছি। বেভ যখন ফোন করছে তখন একেনবাবু কোত্থেকে ছোট একটা টুইজার এনে সাবধানে টিপ থেকে মাইক্রোডটটা তুলে একটা খামে ঢুকিয়ে ফেললেন। ফোনে বেভের কথা শুনে বুঝলাম একেনবাবুই ঠিক। সেই রাশিয়ান মেয়েটি অমৃতার কপালে টিপ দেখে মুগ্ধ হয়ে পড়তে চেয়েছিল। নিজের কপাল থেকে খুলে অমৃতা টিপটা লাগিয়ে দিয়েছিল তার কপালে। মেয়েটা এত খুশি হয়েছিল যে অমৃতা আর সেটা ফেরত নেয়নি। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। একেনবাবু বেফকে টিপটা ফেরত দিয়ে কাকে জানি ফোন করতে ঘরে গেলেন। কিছুক্ষণের মধ্যেই ক্যাপ্টেন স্টুয়ার্ট একজন অপরিচিত ভদ্রলোককে নিয়ে এসে হাজির। হাই হ্যালো আদান প্রদান হলো, দুজনের কেউই বসলেন না। একেনবাবু খামটা ক্যাপ্টেন স্টুয়ার্টকে দিতেই ওঁরা অদৃশ্য হলেন। ওঁরা চলে যেতেই আমরা লাঞ্চ করতে বসলাম। প্রমথর তৈরি মোগলাই পরোটা বেভ এই প্রথম খাচ্ছে। আলু কুমড়ো দিয়ে একটা ছক্কাও বানিয়ে ফেলেছে প্রমথ এরই মধ্যে। সেটা খেয়ে বেভের মন্তব্য, কুমড়ো দিয়ে বানানো এত সুস্বাদু খাবার নাকি আগে কখনো খায়নি সে। বাপি তোমাকে নেমন্তন্ন না করলে খাবে কি করে? এবারেও তো ও আমাকে নেমন্তন্ন করেনি, ডিয়ার ডিটেকটিভ করেছে। বেভ অনুযোগ ভরা চোখে আমার দিকে এক ঝলক তাকালো, আর সবাই কিছুক্ষণ আমার পেছনে ফুট কাটতে লাগলো। এর মধ্যেই একেনবাবুর ফোনে একটা টিং করে শব্দ হলো। মেসেজ এসেছে। মেসেজটা দেখেই একেনবাবু বললেন, ওটা মাইক্রোডট, এখন কনফার্মড। বাহ, তাহলে তো হয়েই গেল। এবার বলুন কি মনে হচ্ছে আপনার, অবশ্য যদি বিশেষ গোপন কথা না হয়। আরে না স্যার, এখানে আর গোপন ব্যাপার কি। তবে বেভ ম্যাডাম তো ব্যাকগ্রাউন্ডটা জানেন না। মিথিলেশের ওভারসিজ ব্যাংকে অজস্র টাকা জমা পড়ার কথাটা বেভকে বললাম। অমৃতাকে যারা ইন্টারভিউ করেছিল সম্ভবত সেই কোম্পানি এই টাকাটা জমা দিয়েছে। যা শুনবে এখন সব কিন্তু কনফিডেন্সিয়াল। আই নো। এবার বলুন এই যুগে মাইক্রোডট কেন ব্যবহার করা হচ্ছে? ফ্ল্যাশ ড্রাইভে, মোবাইলে, এমনকি ডার্ক ওয়েবেও তো তথ্য পাঠানো যায়। সেটাই তো এখনকার দস্তুর। তা ঠিকই স্যার, মুশকিল হলো এখানে যে তথ্যগুলো যাচ্ছে সেগুলো মিথিলেশবাবুর হাতে লেখা কিছু নোটস। স্ক্যান করে ছবি তুলে পাঠাতে গেলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মিথিলেশবাবু যে ভালো ফটোগ্রাফার সেটা ধরতে পেরেছিলাম অমৃতা ম্যাডামের মিনিয়েচার ছবি তোলার খবর থেকে। ফটো শ্রিঙ্ক বা ছোট করার টেকনিক ওর ভালোই জানা ছিল। বেভ ম্যাডাম, আপনি একটু আগে জিজ্ঞেস করছিলেন না এই মাইক্রোডটটা কি? ওটা হচ্ছে ফটোগ্রাফ, কিন্তু খুব ছোট সাইজের ফটোগ্রাফ। কিভাবে ওটা বানানো হয় সেটা এবার বলি। হাতে লেখা পাতার ছবি তুলে প্রথমে তার থাম্বনেল সাইজের প্রিন্ট করতে হয়। এই থাম্বনেল প্রিন্টের ছবি যদি রিভার্স মাইক্রোস্কোপের মধ্যে দিয়ে তোলা যায় তাহলে সাইজে সেটা বিন্দুর মতো হয়ে যায়। আচ্ছা, রিভার্স মাইক্রোস্কোপটা কি? মাইক্রোস্কোপে ছোট জিনিস বড় দেখায়, রিভার্স মাইক্রোস্কোপে বড় জিনিসকে ছোট দেখায়। সবই লেন্সের ব্যাপার ম্যাডাম। ওদের ল্যাবে এসব করার সব যন্ত্রপাতিই আছে। ছবি তো উঠল, কিন্তু মুশকিল হলো সেটা পাচার করবেন কি করে।
তখনই সম্ভবত বিন্দি ব্যবহার করার প্ল্যান ওর মাথায় আসে। তার আগে বলুন, মিথিলেশ এরকম একটা কাজ করলোই বা কেন? অত বড় একজন রিসার্চার। সেইটাই একটা খটকা স্যার, টাকার হিসেবটাই মিলছিল না। আসলে উনি অর্থ ভালোবাসতেন, টাকার জন্য 2 বার বিয়ে করেছিলেন। আমি তো বলবো টাকার জন্যই উনি অমৃতা ম্যাডামের সঙ্গে প্রেম করেছিলেন। ওর নানান ছবি ছোট করে এক কলিগের ক্যাবিনেটে রেখে দেওয়াটা সম্ভবত অ্যাক্সিডেন্ট নয়, প্রি প্ল্যান্ড। চেয়েছিলেন নিজের কার্যসিদ্ধি করে অমৃতা ম্যাডামকে কলেজ এবং নিজের জীবন থেকে তাড়াতে। কলেজ তাড়িয়ে দিলে ম্যাডাম এদেশে থাকতে পারবেন না, উনি জানতেন। আসলে ওর প্রেম ছিল শুধু রিসার্চ আর টাকায়। আমি নিশ্চিত ম্যাডাম এই মাইক্রোডটের ব্যাপারটা জানতেন না, কিন্তু ম্যাডামের চরিত্র মিথিলেশ বাবু জানতেন। কেউ ওর টিপ পড়তে চাইলে ম্যাডাম সেটা সানন্দে দিয়ে দেবেন। তাই মাইক্রোডটটা অমৃতা ম্যাডামকে দিয়ে পাঠালেন। শুধু এটুকুই হিন্দ রাশিয়া কোম্পানিকে জানিয়েছিলেন, কোনো কারণে ধরা পড়লে মিস অমৃতা পড়তেন। উনি পুরো ব্যাপারটাই অস্বীকার করতেন। মুশকিল হলো কালো বিন্দিটা লাল শাড়ির সঙ্গে ম্যাচ করছিল না বলে দেব ম্যাডাম একটা লাল বিন্দি মিস অমৃতাকে পরিয়ে দিলেন। ফলে টিপের মধ্যে কিছু না পেয়ে শেল কোম্পানি ধরে নিল মিথিলেশবাবু টাকাটা পকেটস্থ করে ওদের ঠকিয়েছেন। মিথিলেশ খুন হলেন। উফ, বাপরে, এত ব্যাপার জড়িয়ে এর পেছনে। সবচেয়ে বড় কথা, বেব ম্যাডাম আমাদের সবাইকে বাঁচিয়ে দিয়েছেন ওর এই কালার ম্যাচিং সেন্সের জন্য। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাঙ্কস আ লট। ইউ আর ওয়েলকাম ডিটেকটিভ। কিন্তু মাইক্রোডট কি করে পড়ে সেটা তো বললে না। ম্যাগনিফাই করে পুলিশ ল্যাবে ওসব করার জিনিস আছে। এবারে একেবারে ক্লিয়ার ডিয়ার ডিটেকটিভ, ইউ আর সো স্মার্ট। আর জানো, তুমি আরও একটা জিনিস প্রমাণ করলে, আমার বন্ধু অমৃতা নির্দোষ। এক ক্রিমিনাল জিনিয়াসকে ভালোবাসা তো অপরাধ নয়, তাই না? এক গোবেচারা নন জিনিয়াসকে ভালোবাসাও অপরাধ নয় বেব। কত বড় রাস্কেল প্রমথটা! ও কি বলছে তা একটা গাধাও বুঝতে পারবে। তবে কথাটা শুনে বেভ লাজুক হাসল, তাতে আরও বেড়ে উঠল ওর সৌন্দর্য। শুনছিলে একেনবাবু সিরিজের কাহিনী সৌন্দর্যবোধ, রচনা শ্রী সুজন দাশগুপ্ত। আজ একেনবাবুর চরিত্রে আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট অভিনেতা শ্রী সুমিত সমাদ্দার। গল্প পাঠে এবং বাপির চরিত্রে ছিলাম আমি অনুভব, প্রমথর চরিত্রে ছিল রণদীপ, বেভের চরিত্রে ছিল পাপিয়া, অমৃতার চরিত্রে ছিল অধ্যায় এবং আঙ্কেল জ্যাকের চরিত্রে ছিল পার্থ। শব্দগ্রহণ এবং আবহ সৃষ্টি করেছে শুভজিৎ। নির্দেশনা ও নাট্যরূপে ছিলাম আমি অনুভব। পোস্টার ডিজাইনিং ঋদ্ধিরাজ পালিত। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প জানাও কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও, সবার সঙ্গে প্লিজ শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এখনও না করে থাকলে, আর অবশ্যই অবশ্যই স্পটিফাইতে আমাদেরকে ফলো করো। তাহলে চলো, দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন একটা গল্প সঙ্গে নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। টিম থ্রিলার ল্যান্ডের তরফ থেকে সবার জন্য রইল এক রাশ শুভেচ্ছা। সবাই ভালো থেকো, ভয় থেকো।